তোর কারণে আমাকে কলেজ থেকে বের করে দিয়েছিল, মনে আছে তোর? আমার কারণে তোকে কলেজ থেকে বের করে দিয়েছে মানে? সবকিছু খুলে বল আমাকে প্লিজ। সত্যি রে, তুই অনেক নাটক করতে পারিস। এত তাড়াতাড়ি ভুলে গেলি সব? প্লিজ সব বল। আচ্ছা, একটা মানুষ কি অন্য মানুষকে পছন্দ করতে পারে না? একটি ছেলে কি একটি মেয়েকে ভালোবাসতে পারে না? অবশ্যই পারে। তাহলে তুই আমার সঙ্গে এমন করলি কেন? আমাকে পছন্দ হয়নি তাহলে আমাকে তুই বলতিস। তুই স্যারকে কেন বললি? কারণ তুই আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতিস, আর এইটা আমি পছন্দ করতাম না। এই কারণে স্যারকে বলেছিলাম যাতে আর কখনো আমার পিছু না নিস। কেন আমাকে বলা যেত না? হ্যাঁ যেত, কিন্তু আমি স্যারকে বলেছি কারণ তোকে বলার পরেও যদি আবার তুই পিছু নিতিস। এই জন্য। জানিস এইসব জানার পরে স্যার আমাকে কি করেছিল? না, জানি না। তোর এমন রিপোর্ট শোনার পরে স্যার আমাকে কলেজ থেকে বের করে দেয় এবং আমার বাবা মাকে ফোন দিয়ে বলে আপনার ছেলে একজন ধর্ষক, রাস্তাঘাটে বা কলেজে মেয়েদের ইপটিজিং করে। কেমন সন্তান জন্ম দিয়েছেন? হ্যাঁ। কথাটি শুনেই আমার মা সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপরে বাবাকেও আর বাড়ি থেকে বের করে দেয়। এইটুকু ভুলের জন্য আমাকে এত বড় মাসুল দিতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। এখন সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। প্লিজ বোঝার চেষ্টা কর। আমি যদি জানতাম আমার এইটুকু কথায় এত কিছু হবে, বিশ্বাস কর আমি কখনো এই কথাটি বলতাম না। আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ, এতটা সহজ না। আমার হাত থেকে রক্ষা পাবি তুই? কি করবি? মেরে ফেলবি আমাকে? দেখ না কি করি। তুই এই রূপের কারণে আমাকে অপমান করেছিলি না? সেই রূপেই তোর শেষ করে দেব আমি। মানে তোর পুরো মুখ আমি অ্যাসিড দেব, যাতে মানুষ তোকে দেখলেই ভয় পায়। কোনো পুরুষ যেন তোর এই চেহারা দেখে কাছে না আসে। প্লিজ এমনটি করিস না। তোর দুটি পায়ে পড়ি। ঠিক আছে, তোকে মারবো না। আমার মাকে আমার কাছে ফিরিয়ে এনে দে। এইটা যদি সম্ভব হতো তাহলে অবশ্যই নিয়ে আসতাম, বিশ্বাস কর। হাসছো কেন? হ্যাঁ, আমি কি মিথ্যে বলেছি? এই অনেক কথা বলেছিস, এখন চুপচাপ আমাকে আমার কাজ করতে দে। কথাটি বলেই শ্যাম চৈতিকে ওখানে রেখে অন্য একটি রুমে চলে যায়। তার একটু পরে রুম থেকে একটি ব্লেড ও লবণের প্যাকেট নিয়ে আসলো, যা দেখে চৈতি জিজ্ঞেস করলো কি করবে এইগুলো? তোর ওই লোভনীয় শরীরটা কাটবো এবং লবণ লাগিয়ে দেব, খুব মজা হবে তাই না? আরে তুমি কি পাগল হয়ে গেছো? একটি মানুষ কখনো অন্য একটি মানুষের সঙ্গে এমন কাজ করতে পারে না। কেউ না পারলেও আমি পারি। আল্লাহর দোহাই লাগে আমার সঙ্গে এমন কাজ করো না, আমি মরে যাব। তোকে মেরে ফেলার জন্যই তো এমন কাজ করছি আমি। এইটা বলেই শিয়াম চৈতির শরীর থেকে সব পোস্ট খুলে ফেলে এবং ব্লেড দিয়ে আলতো করে পিঠের দিকে কাটতে থাকে। শিয়ামের এমন পাগলামি দেখে চৈতি ভীষণ ভয় পেয়েছে এবং ব্যথায় কান্না করতে থাকে হাউমাউ করে। কান্না করেও আরো জোরে। তোর এই কান্নার শব্দ যেন পুরো এলাকাবাসী শুনতে পায়। কান্না ভেজা কণ্ঠে চৈতি বলল, শিয়াম তোমার যা লাগবে আমি সব কিছু দেব, প্লিজ তবু আমার শরীর এইভাবে কেটো না। আমার অনেক কষ্ট হচ্ছে, বোঝার চেষ্টা করো। একটু কাটলাম তাতেই এমন অবস্থা? এখন তো লবণ দিলাম না, একটু ধৈর্য ধর, লবণ দিচ্ছি। শিয়াম এমন কাহিনী দেখে চৈতি মনে মনে ভাবতে থাকে এই ছেলেকে তো আব্দুলের থেকেও বেশি ভয়ঙ্কর মনে হয়। শোন, তোমার যদি ইচ্ছে হয় আমাকে মেরে ফেলার, তবু এমন জ্বালাতে আমাকে দিও না। চৈতির এমন বারবার কথা শুনে শিয়াম সোজা এবার চৈতির গালে ব্লেডটি লাগিয়ে দিয়ে একটি টান দেয়, যার কারণে চৈতির গাল বেয়ে রক্ত বৃষ্টির মতো ঝরছে। এইদিকে চৈতি নিজের এমন অবস্থা দেখে কান্না করতে করতে শেষ। এরই মুহূর্তে শিয়াম লবণের প্যাকেট থেকে এক মুঠ লবণ নিয়ে চৈতির পিঠে এবং গালে লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই চৈতি অজ্ঞান হয়ে যায়। তার কোনো হুঁশ নেই। এমনটা দেখে শিয়াম আবার হা হা করে হাসতে থাকে আর বলে, আমি শাস্তি দিয়েছি মা। কথাটি বলে শিয়াম সেই রুমের দরজা বন্ধ করে আবার সেই আব্দুলের কাছে চলে যায়। যাওয়া মাত্রই, কিরে শিয়াম, শেষ করে দিয়েছিস ওকে? হ্যাঁ স্যার, শেষ করে দিয়েছি। ওকে 7 হাত গর্তের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। বাহ, অনেক সুন্দর কাজ করেছিস। আমি অনেক খুশি হয়েছি। আপনি খুশি হলেই আমি খুশি। আচ্ছা, তুই যে চৈতিকে মাটিতে পুঁতে রাখলি, কিন্তু তোর শরীরে কোনো ধুলোবালি তো নেই? আরে স্যার, আমি পোশাক খুলে এসব কাজ করেছিলাম, তাই নেই। ও, কিন্তু তোর কথায় কেমন জানি মনে হচ্ছে তুই চৈতির কিছুই করিসনি। কি যে বলেন স্যার আপনি? আমি আপনার গুণগান করেই চলি। কিভাবে ভাবলেন আপনাকে ঠকাবো আমি? সেটাও ঠিক। আচ্ছা স্যার, একটি কথা বলি। বলো। আপনার কাছে যেই বাচ্চাটি আছে ওকে এখন পর্যন্ত মেরে ফেললেন না কেন? আমরা তো এত সময় দেই নাই তাদের। আমি কি করব না করব এইসব কি তোর কাছে শুনতে হবে আমাকে? সরি স্যার, ক্ষমা করবেন। তুই যে ভুল করেছিস তোর ক্ষমা নেই। প্লিজ স্যার, আর কখনো জিজ্ঞেস করব না আপনাকে। এইবারের মতো মাফ করে দিন। তুই মাপ চাওয়ার যোগ্য না। আমি তোকে শেষ করে দেবই আজকে।
কথাটি মাথায় রাখিস কিন্তু। স্যার, আমি আরও কত বড় বড় ভুল করেছি, তখন কিছু বলেননি, এখন একটু কি বললাম না বললাম তাতেই এত ক্ষেপে গেলেন, তাই না? অবশ্যই স্যার। তোকে কেন মেরে ফেলবো জানিস না নাকি? বলবো? আপনি বলেন। তুই কিভাবে চৈতিকে তোর বাড়িতে নিয়ে গেলি সেইটা আগে আমাকে বল। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিয়াম নিজের পিস্তলটি বের করে আব্দুলের দিকে ধরে, যা দেখে আব্দুল হা হা করে হাসতে থাকে। বাহ, তোর সাহস তো অনেক হয়েছে, যার প্লেটে খাস তার বুকেই লাথি মারছিস। হ্যাঁ, তোকে আজ আমি শেষ করে ফেলবো, আর তোর জায়গায় আমি যাব। তাই তোর মৃত্যুর আগে একটি কথা বল আমাকে। তুই কিভাবে জানলি আমি চৈতিকে আমার বাসায় রেখেছি? সত্যিটা বলবি। যদি না বলি তাহলে এই মুহূর্তে তোকে শেষ করে দেব আমি। এতটা সস্তা আব্দুলকে মারা? আব্দুলকে মারতে হলে আবার তোকে জন্ম নিতে হবে। হা হা, তোর মৃত্যু আমার হাতেই, সেটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। চেষ্টা করে দেখতে পারিস। আব্দুলের এমন কথায় শিয়াম বেশ রাগান্বিত হয়। যেই না আব্দুলকে মারতে যাবে এমন মুহূর্তে আব্দুল নিজের পিস্তলটা বের করেই শিয়ামের পায়ে গুলি করে, আর সেইখানেই শিয়াম মাটিতে লুটিয়ে পড়ে। কিরে, মারবি না আমাকে? এই নে পিস্তল, মেরে ফেল আমাকে। আমি ভুল করে ফেলেছি, আমাকে মারবেন না প্লিজ স্যার। ঠিক আছে, মারবো না, তোর বাসায় চল যেখানে চৈতি আছে। ঠিক আছে, চলুন তাহলে। এরপরে আব্দুল শিয়ামকে নিয়ে ওর বাসায় চলে আসে। বাসায় এসে রুমের ভেতরে ঢোকা মাত্রই দেখে চৈতি নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখে আব্দুল শিয়ামকে আবার জিজ্ঞেস করে, সত্যি করে বল চৈতিকে কোথায় রেখেছিস? আমি কিন্তু মিথ্যে কথা একদমই পছন্দ করি না। বিশ্বাস করুন স্যার, আমি চৈতিকে এখানেই বেঁধে রেখেছিলাম, কিন্তু কোথায় গেল বুঝতে পারছি না। আমার মনে হয় ও পালিয়ে গিয়েছে। আবার মিথ্যে বলিস? স্যার, আমার মরা মায়ের দিব্যি, আমাকে বিশ্বাস করুন, আমি ওকে এখানে বেঁধে রেখেছিলাম। যদি এখানেই বেঁধে রাখতিস তাহলে ও বাঁধন খুলে পালিয়ে গিয়েছে কি করে? আমাকে কি তোর বোকা মনে হয়? হাত পা বাঁধা অবস্থায় একটা মেয়ে পালাবে কিভাবে শুনি? সেটা তো জানি না। বুঝলাম পালিয়ে গিয়েছি, কিন্তু তুই চৈতিকে এখানে কেন নিয়ে এসেছিলি? মাটিতে পুঁতে কেন ফেললি না সেইটা বল। আসলে স্যার, চৈতিকে আমি ভালোবাসি, সেই কলেজ লাইফ থেকে। কি বললি তুই? হ্যাঁ স্যার, আমি কলেজের ভেতরে চৈতিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো বলার সাহস পাইনি, তাই প্রত্যেকদিন ওকে ডিস্টার্ব করতাম। ডিস্টার্ব করতিস কেন? কারণ ওকে আমি এটাই বোঝাতে চেয়েছি যে চৈতি, আমি তোকে অনেক ভালোবাসি, কিন্তু তোকে নিয়ে সুখের সংসার তৈরি করতে চাই। ও হঠাৎ একদিন তাকে প্রপোজ করি এবং তারপরে সে কলেজের স্যারকে বলে দেয়। এই কারণে আমাকে কলেজ থেকে বের করে দেয়। এই কথাটি শুনে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। ও আচ্ছা, হ্যাঁ, সেই দিনেই প্রতিজ্ঞা করি আমি প্রতিশোধ নেব। বাজে কথা বন্ধ করে এখন বল, তুই এখানে চৈতিকে নিয়ে এসে কি করেছিস? স্যার, কিচ্ছু করিনি, শুধুমাত্র বেঁধে রেখেছিলাম আমি। শিয়ামের কথাটি শুনে আব্দুল আবার কষে একটি থাপ্পড় দেয় এবং বলে, যদি কিচ্ছু না করে থাকিস তাহলে এখানে লবণ ব্লেড কেন, আবার চারিদিকে তাজা রক্ত? আসলে স্যার, কোনো কথা শুনতে চাই না, সত্যিটা বল। চৈতিকে এখানে নিয়ে এসে ওর 4 হাত পা বেঁধে রেখে দিয়েছিলাম। এরপরে ব্লেড দিয়ে ওর পিঠ কেটে এবং লবণ লাগিয়ে দিয়েছি, যাতে চিৎকার করে কান্না করে এবং একসময় মারা যায়। এইসব শুনে আব্দুল বলে, কিরে, তুই তো দেখি আমার থেকেও জঘন্য খারাপ। এমন কাজ করতে তোর একটিবারও হাত কাঁপলো না? হাত কাঁপবে কেন? আমি চাইছিলাম এইভাবে কষ্ট দিয়ে দিয়ে ওকে মেরেই ফেলবো, কিন্তু কোথায় পালিয়ে গেল সেটাই বুঝলাম না। কিন্তু ওর আগে যে তোর মৃত্যু আমি দেখতে পাচ্ছি, কি করা যায় বল? আমাকে ক্ষমা করে দিন স্যার, এই ভুল আমি কখনোই করব না, আপনাকে কথা দিচ্ছি। আমার আদালতে ক্ষমা বলতে কিছু নেই। ভুল করেছিস, তোকে শাস্তি পেতেই হবে, এটাই নিয়ম। প্লিজ স্যার, ক্ষমা করব, এখনো সময় আছে, কিন্তু তোকে বলতে হবে চৈতি কোথায়। সত্যি আমি জানি না স্যার, জানলে অবশ্যই বলতাম আপনাকে। সিয়ামের মুখে এই কথাটি শোনা মাত্রই আব্দুল তাকে গুলি করে একেবারে মেরে ফেললে আর সেই স্থান থেকে চলে যায়। এমন মুহূর্তে আব্দুলের ফোন কল আসে একটি অচেনা নাম্বার থেকে। প্রথমত ফোনটি রিসিভ না করলেও বারবার ফোন যখন আসতে থাকে তখন ফোনটি রিসিভ করে। হ্যালো, কে? এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? তোকে বলেছি না আমি খুবই শীঘ্রই তোর কাছে আসবো। এই তুই কোথায়? সাহস থাকলে আমার সামনে আয়। তোর সামনেই আমি আছি, পারলে খুঁজে বের কর আমাকে। ও হ্যাঁ, সিয়ামকে শেষ করে দিলি চিরতরে। শুধুমাত্র সিয়ামকে না, তোকেও শেষ করে দেব, শুধুমাত্র আমার সামনে এসে দেখ। শোন, আমার সন্তানকে উদ্ধার করতে যাচ্ছি, যদি পারিস আমাকে আটকিয়ে দেখা। কথাটি বলেই ফোনটি কেটে দেয় চৈতি। এদিকে আব্দুল চৈতির এমন কথা একটু আশ্চর্য হয়, কারণ চৈতির এত সাহস। এছাড়া আমার সন্তানের সন্ধান পেল কিভাবে, যেটা আমি ছাড়া কেউ জানে না। যখন হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল তখন এইসব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দেয়, যেখানে বাচ্চাটিকে রাখা হয়েছে। এদিকে চৈতি হাসিবকে জিজ্ঞেস করে, হাসিব, তুমি আমাকে বাঁচালে কেন?
তার মানে শিয়ামের হাত থেকে চৈতিকে হাসিবি বাঁচিয়েছে। শোন চৈতি, আমি তোকে কেন বাঁচিয়েছি সেটা জানি না, তবে তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। মানে জানি না এইসব মানের উত্তর কোথায় আছে। শোনো, তুমি এখন চলে যাও এখান থেকে, কারণ তোমার ভাই যদি জানে তুমি আমাকে সাহায্য করেছো তাহলে তোমাকেও শেষ করে দেবে। সমস্যা নেই, আমি তোমাকে ছেড়ে যাব না, কারণ তুমি অনেক অসুস্থ, যে কোনো সময় সমস্যা হতে পারে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তুমি সবসময় বেশি কথা বলো। তোমার যদি কিছু হয় তাহলে বাচ্চাটির কি হবে শুনি? তোমার বাচ্চাকে মায়ের ভালোবাসা কে দেবে? আচ্ছা, তুমি কি চাচ্ছ সেটা বলো তো, কারণ তুমিও তো এতটা ভালো না। আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চাই, এইটাই। আমি জানি ও খারাপ, কিন্তু আমি ভালো হতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। যদি এটাই চাও তাহলে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। আমি চলে গেলে তুমি খুশি? হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটি কথা মনে রেখো, তোমার সামনে আরও অনেক বিপদ। যেখানে যাচ্ছ সেখান থেকে ফিরে আসতে পারবে কিনা জানি না, আমার চিন্তা করতে হবে না। এরপরে হাসিবার একটি কথাও না বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে চৈতি একাই আব্দুলের ভয়ঙ্কর স্থানে চলে যায় নিজের সন্তানকে উদ্ধার করতে। সেখানে গেলে দেখতে পায় পুরো বাড়িতে পাহারাদার। একটু উঁচনিচ হলেই সমস্যা হবে, তাই চৈতি সবার চোখ ফাঁকি দিয়ে আব্দুলের সেই গোপন রুমে ঢুকে যায় এবং সেখানে দেখতে পায় একটি মহিলা বাচ্চাটি যত্ন নিচ্ছে। চৈতি মহিলাটিকে উদ্দেশ্য করে বলে, শোন, তোর যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে বাচ্চাটিকে এখানে রেখে চুপচাপ বেরিয়ে যা। আশ্চর্য, আপনি কে? আর আমার সন্তানকে রেখে আমি কোথায় যাব? এছাড়া এত সিকিউরিটি থাকার পরে আপনি কিভাবে আমার রুমে আসলেন? তার আগে তুই বল, এই সন্তান তোর কিভাবে হলো? সন্তান কিভাবে হয় মানে? তুমি একটি মহিলা হয়ে জানো না সন্তান কিভাবে হয়? এই, বেশি কথা বলিস না, যা বলছি তার উত্তর দে সুন্দরভাবে। চৈতির কথায় মহিলাটি একটু ভয় পেয়ে বলে, আচ্ছা বলুন তো, তোর স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হলো আব্দুল, উনি একজন বিজনেসম্যান। ও, এই বাচ্চাটি কবে হয়েছে? কবে আবার? প্রায় 1 মাস হবে। আচ্ছা, আপনার গালে এইগুলো কিসের দাগ? মনে হচ্ছে প্লেট দিয়ে কেউ কেটে দিয়েছে। শোন, তোর স্বামী একজন কুখ্যাত খুনি, তোর সাথে মিথ্যে পরিচয় থাকে। আপনি বললেন আর আমি বিশ্বাস করে নিলাম। আমার স্বামীর মতো ভালো মানুষ এই পৃথিবীতে নেই, বুঝেছেন আপনি? ও তাই? তোমার স্বামী কোথায় বর্তমান? আমার স্বামী অফিসের কাজের জন্য একটু বাইরে গেছে। আচ্ছা, আপনি কে আমার স্বামীর নামে এমন মিথ্যে বানোয়াট কথা বলছেন? এমন মুহূর্তে পেছন থেকে আব্দুল বলে উঠল, আরে ওটা আমার চাচাতো বোন চৈতি, ওর মাথায় একটু সমস্যা আছে। প্লিজ তুমি ওর কথায় কিছু মনে করো না বউ। আব্দুলের এমন কথা শুনে চৈতি ভাবতে থাকে, আশ্চর্য, আব্দুলের বউয়ের সামনে এত ভালো সাজছে কেন? কাহিনী কি? এই সন্তান নাকি আমার না? তোমার বোন এই কথাটি বলছে বারবার। এটা কেমন মজা? হ্যাঁ, আরে পাগলি, ও একটু দুষ্টু প্রকৃতির মেয়ে, তাই তোমার সঙ্গে একটু মজা নিয়েছি, বুঝেছ? হ্যাঁ বুঝেছি, কিন্তু তোমার বোনকে বলে দেবে পরবর্তীতে যেন আমার সন্তান নিয়ে মজা না করে। এই আমার কলিজার টুকরো সন্তান। তুমি চিন্তা করো না, ওর কখনো তোমাকে এইভাবে কথা বলবে না, মনে থাকে যেন। কথাটি বলে আব্দুলের বউ একটি রুমে চলে যায়। তখন চৈতি জিজ্ঞেস করে, এত খারাপ মানুষটাও তার বউয়ের কাছে এতটা ভদ্র হতে পারে? ভাবতেই পাচ্ছি না। চল বাহিরে চল। বাইরে যাব কেন? আমি তো এসেছি আমার সন্তানকে ফিরিয়ে নিতে। এত সহজেই চলে যাব আমি? তোর কত টাকা চাই এই সন্তানের বদলে, সেইটা আমাকে খুলে বল। কেন? কারণ এই সন্তান আমি লালন পালন করতে চাই। তুই ভুলে যা। হাসছিস কেন? কত টাকা লাগবে আমায় বল, সব দেব। আমার টাকা চাই না। তাহলে কি চাই? আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে চাই, বিনিময়ে আমাকে যা করতে হবে তাই করব। এইটা কখনোই সম্ভব না। এই চৈতির কাছে অসম্ভব বলে কিছুই নেই, সবকিছুই আমার কাছে সম্ভব। দেখ চৈতি, আমি সত্যিই ভদ্রভাবে বলছি, তুই টাকা নিয়ে এখান থেকে চলে যা, না হলে কি তোকে এখানেই শেষ করে দেব। এটা কখনোই সম্ভব না, কারণ চৈতি জানে আব্দুল তার বাড়িতে কখনোই হত্যা করে না, কারণ সে তার বউকে ভয় পায়। তুই এটা জানলি কিভাবে বল? জেনেছি কোনো একভাবে। এখন বল, তুই তোর বউয়ের সামনে এমন হাজি সেজে থাকিস, নাটক করিস কেন? তোকে বলার প্রয়োজন মনে করি না। এখন তুই যাবি কিনা সেটা বল। যাব, কিন্তু আগে বল তোর বউকে কেন ভয় পাস? সত্যিই যাব নাকি পরবর্তীতে কাহিনী করবি? যাব। আসলে আমার বউয়ের নাম হলো মিথিলা, ওর বাবা বর্তমানে আমাদের দেশের তথ্যমন্ত্রী। এই মিথিলা মেয়েটি এতটাই ভালো আর সৎ যা বলার মতো না। আমি ওকে সম্মান এবং ভালোবাসি, এই জন্যই বুঝি ওর সামনে ভালো সাজার নাটক করিস। হ্যাঁ, শুধুমাত্র এই জন্যে না, আরো কাহিনী আছে, সেটা এখন আমার মুখে শুনবি। মানে তুই যে তথ্যমন্ত্রীর মেয়েকে কেন বিয়ে করেছিস সেটা আমি জানি। কি জানিস? তুই এবং মিথিলার বাবা দুইজনই খারাপ কাজ করিস, আর সেইগুলো যদি মিথিলা জানে তাহলে মুহূর্তেই তোদের মুখে পাড়া দিয়ে চলে যাবে। বা তোর মাথায় সত্যিই ট্যালেন্ট আছে। এখন বাসা থেকে চলে যা,
না, এখন তো চলে যাব না, কিন্তু তুই বলেছিলি চলে যাবি। সবকিছু শুনে অবশ্যই চলে যেতাম, কিন্তু তুই আমাকে মিথ্যে বলেছিস, যার কারণে এখন আর চলে যাব না আমি। শোন, আমার মাথায় রাগ উঠাস না, কিন্তু ওঠালেই কিন্তু তুই আমার কিচ্ছু করতে পারবি না যতক্ষণ এই বাড়িতে আছি আমি। তোর গাল পিঠে যেভাবে ব্লেড দিয়ে কেটে লবণ দিয়েছিস সেইভাবে কেটে আমি এইবার মরিচের গুঁড়ে দেব, চেষ্টা করে দেখা। চৈতির এমন কথায় আব্দুল বেশ রাগান্বিত হয়ে যেই না মারতে যাবে এমন মুহূর্তে চৈতিও বুদ্ধি করে, মিথিলা ভাবি বলে ডাক দেয়। সেই ডাক শোনার সঙ্গে সঙ্গে মিথিলাও চলে আসে। এসেই, এই কি হয়েছে, কে ডাকলে আমাকে? ভাবি, আমি ডেকেছি আপনাকে, ভাইয়া ডাকতে বলল। ও, বলো, কি বলবে? আমার সন্তানকে ঘুম পাড়াবো। দেখো না ভাবি, সবেমাত্র আসলাম অসুস্থ শরীর নিয়ে, ভাইয়া বলছে এখনই চলে যা। আমি তো এখানে এসেছি থাকার জন্য। আরে না না, তোমার ভাইয়া এমনই ফাজলামি করছে, তুমি আসো আমার সঙ্গে। কথাটি শুনেই চৈতি সুযোগে সদ্ব্যবহার করে, মিথিলার সঙ্গে চলে যায়। যা দেখে আব্দুল থ হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। এইদিকে চৈতি মিথিলার সঙ্গে রুমে এসেই জিজ্ঞেস করে, ভাবি আপনি না অনেক সুন্দর, আর আমার ভাইয়া যে তোমাকে কিভাবে পেল তাই পরে শুনিয়ে সব। এখন ফ্রেশ হয়ে আসো দেখি। ঠিক আছে, কিন্তু ওয়াশরুমটি কোন দিকে? এই তো এই দিকে, সামনে গিয়ে বাঁ পাশে। মিথিলার মুখে কথাটি শুনে চৈতি ওয়াশরুমে চলে আসে। তো ওয়াশরুমে এসে যেই না শরীর থেকে পোশাক খুলে যেই না একটু পানি দিয়েছে, আর ওর শরীরের কাটা জায়গাগুলো শিরশিরিয়ে উঠছে, তবু অনেক কষ্টে ফ্রেশ হয়ে বাইরে আসে। আবার বাইরে এসে মিথিলাকে জিজ্ঞেস করে, ভাবি আপনি আপনার সন্তানকে এত ভালোবাসেন কেন, জানতে পারি? কেন ভালোবাসি সেটা তোমার ভাই তোমাকে বলেনি কখনো? না তো, কখনোই বলেনি। বলুন না আপনি। আসলে ডাক্তার বলেছিল আমি কখনোই মা হতে পারবো না, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে মাথা ঘুরে পড়ে যাই। এরপরে আমার যখন জ্ঞান ফিরে তখন দেখতে পাই এই সন্তানটি আমার কাছে। তখন তোমার ভাইকে জিজ্ঞেস করি এই সন্তান কার, কোথা থেকে আনলো। তখন তোমার ভাইয়া বলে এই সন্তান নাকি আমার। জিজ্ঞেস করলাম আমি তো কখনো মা হতে পারবো না, তাহলে এই সন্তান আমার কি করে হলো? তখন সে বলল এই বাচ্চাটি হওয়ার সময় ওর মা মারা গিয়েছে, তাই আমরা দত্তক নিয়েছি। এখন থেকে আমরাই নিজের সন্তানের মতো মানুষ করব। বুঝেছো এখন তুমি? হ্যাঁ, বুঝতে পেরেছি। সত্যি ভাবি আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া। আরে না, আমার থেকেও বেশি ভালো তোমার ভাইয়া। যাকে বলে মানবতার ফেরিওয়ালা তোমার ভাই, সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, ওদের ঘর বাড়ি তৈরি করে দেয়। সত্যি বলতে তোমার ভাইয়ার মতো জীবনসঙ্গী পেয়ে আমার জীবনটা সার্থক। ও, শুধুমাত্র আমার পোড়া কপাল, মনে মনে বলল। কিছু বললে? আরে না, কি বলবো, তবে একটি কথা বলতে চাই, আমার ভাইয়া ভাবি দুজনেই অনেক ভালো, তুমিও অনেক ভালো। ভাবি আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেকদিন থাকবো, আমাকে যেতে বলবে না। আমার যেদিন মন চাইবে সেদিন যাব। পাগলি মেয়ে একটা, তোমার যেদিন ইচ্ছে হয় ঠিক সেদিনই যেও, তার আগে তোমাকে কেউ যেতে বলবে না। যদি ভাইয়া বলে তাহলে আমি তোমার ভাইয়াকে বারণ করব, সমস্যা নেই, ও তোমাকে কিছু বলবে না। ধন্যবাদ ভাবি। আচ্ছা, আমি কি বাচ্চাকে কোলে নিতে পারি? অবশ্যই নেবে, কিন্তু এখনো ঘুমিয়েও, পরে নিবে। কথাটি শেষ হওয়ার সঙ্গেই আব্দুল ভেতরে প্রবেশ করে। তা দেখে চৈতি বলে, ভাইয়া তোর বাচ্চাটি বেশ সুন্দর, ঠিক দেখতে আমার মতন। একটু বাইরে যা, তোর ভাবির সঙ্গে আমার কথা আছে। আমি তো পর না, তোমার বোন লাগি, বেশি কথা বলিস না, তোকে যেটা বলছি সেটা কর। দেখেছো ভাবি, তোমার স্বামী আমাকে দেখতেই পারছে না। চৈতির কথাটি শুনে ওর ভাবি বলল, এই থাক না, ও তো আমাদের নিজেদের লোক, এত কথা পছন্দ করি না, বলছি না বাইরে যেতে, যা। আচ্ছা তুমি বাইরে যাও, তোমার ভাইয়া কি বলে আমি তোমাকে পরে বলবো। ঠিক আছে ভাবি, কথাটি বলেই চৈতি বাইরে চলে আসে। এদিকে আব্দুল মিথিলাকে বলে, শোনো মিথিলা, তুমি এই চৈতির থেকে দূরে থাকবে। আশ্চর্য, কেন দূরে থাকবো? মেয়েটা অনেক ভালো। কখনোই না, প্লিজ বোঝার চেষ্টা করো, ওই মেয়েটি তেমন সুবিধার না, আমাদের যে কোনো সময় ক্ষতি হতে পারে। তুমি চিন্তা করো না, আমি সব কিছু সামলিয়ে নেব। কথাটি যেন মনে থাকে, পরবর্তীকালে কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না। বুঝতে পেরেছি, তুমি চিন্তামুক্ত থাকতে পারো। ওকে। কথাটি বলে আব্দুল বাহিরে এসে দেখে হাসিব এসেছে। হাসিব, তুই কখন আসলি ভাই? এই তো ভাইয়া, মাত্রই আসলাম। কিন্তু আমাদের বাড়িতে আমাদের শত্রু কি করছে সেইটা আগে বলো, তোকে পরে সবকিছু খুলে বলবো, কিন্তু তার আগে এই শত্রুকে বাড়ির বাহিরে বের করার ফন্দিয়াট। কথাগুলো চৈতির সামনেই বলছে। তোমরা দুই ভাই আমাকে কখনোই এই বাড়ির বাহিরে বের করতে পারবে না, এইটা আমার চ্যালেঞ্জ। তুই বের হবি না কি হবি না সেটা আমি তো দেখছি। ভাইয়া তুমি চিন্তা করো না। ঠিক আছে। তো চৈতি তখন কোনো কথা না বাড়িয়ে সোজা মিথিলার রুমে চলে আসে। মিথিলা চৈতিকে দেখে একটু ইগনোর করার চেষ্টা করে, কারণ আব্দুল একটু আগে সতর্ক থাকতে বলেছে। তো এরপরে এইভাবে দুদিন কেটে যায়, কিন্তু চৈতি আর কোথাও যায় না, সব সময় মিথিলার সঙ্গেই থাকে। এদিকে মিথিলাও স্বামীর কথা বাদ দিয়ে চৈতিকে বিশ্বাস করতে শুরু করে, কারণ চৈতির কথাবার্তা ব্যবহার মিথিলাকে মুগ্ধ করেছে।
3 দিনের মাথায় দুপুরবেলা অতিরিক্ত গরম লাগার কারণে মিথিলা চৈতিকে বলল, চৈতি বাচ্চাটিকে একটু দেখো, আমি গোসল করে আসছি, কোথাও যেও না আবার। ঠিক আছে ভাবি, চিন্তা করবেন না, আপনার সন্তানকে আমি আগলে রাখবো। হ্যাঁ জানি। কথাটি বলেই মিথিলা চৈতির হাতে সন্তানকে দিয়ে গোসল করার জন্য ওয়াশরুমে চলে যায়। এরপরে প্রায় 20 মিনিট পরে গোসল করে ওয়াশরুম থেকে বাইরে এসে দেখে চৈতি নেই। এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। এমন মুহূর্তে হাসিম মিথিলার সামনে এসে বলে, ভাবি এই সন্তানটি আপনার না? এই সন্তানটি হলো চৈতির, তাই ওর সন্তান নিয়ে ও পালিয়ে গেছে। তুমি এসব কি বলছো হাসিব? এই সন্তান আমার। মিথিলা বলতে আব্দুলের বউ কথাটি বলল, সত্যি ভাবি, আর একবার এই কথাটি উচ্চারণ করলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সত্যিটা মেনে নিলে আপনার সমস্যা কোথায়? বিশ্বাস না হলে ভাইয়াকে জিজ্ঞেস করেন। কথাটি শোনার সঙ্গে সঙ্গে মিথিলা হাসিবকে কষে একটি থাপ্পড় দেয়। তোমার লজ্জা থাকা উচিত। ভেবেছিলাম তুমি ভালো একটি ছেলে, কিন্তু তুমি। মিথিলার কথার পেছন থেকেই কেউ একজন বলে উঠল, ভাবি আমার গোসল করা কি শেষ হলো আপনার? কথাটি শুনেই পেছনে ঘুরে দেখে চৈতি বাচ্চাটিকে কোলে নিয়ে আছে। যা দেখে মিথিলা বলে, চৈতি তুমি কোথায় গিয়েছিলে? আমার সন্তানকে নিয়ে। এই তো ভাবি একটু ছাদের উপরে গিয়েছিলাম, ভাবলাম আপনি গোসল করছেন, তাই বাচ্চাটিকে একটু ঘুরে দেখাই। আমাকে বলে যাবে না তুমি? আসলে আপনি গোসল করছিলেন তাই বলিনি। আচ্ছা, এই জন্য সরি। ঠিক আছে, মাপ চাইতে হবে না। ধন্যবাদ ভাবি। দেখেছো হাসিব, চৈতি মেয়েটা কতটা ভালো। আর তুমি বলছো আমার সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। সরি, শোনো, এই সন্তান হলো আমার, তোমার ভাইয়ের নিজের সন্তান, আমাদের বংশের প্রদীপ। আর কখনো এমন খারাপ মন্তব্য করবে না। কি হয়েছে ভাবি? হাসিব আপনাকে কি বলেছে? থাক, বাদ দাও এইসব। চৈতি তুমি আমার সঙ্গে ভেতরে আসো, কিছু কথা আছে। মিথিলার কথা শুনে চৈতি পিছিয়ে পিছিয়ে চলে যায় ওদের রুমে। তো রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিথিলা বলে ওঠে, আচ্ছা চৈতি, তোমাকে একটি প্রশ্ন করি, আশা করি সত্য বলবে। হ্যাঁ বলুন। এই বাচ্চাটি কি সত্যিই তোমার নাকি আমার? হঠাৎ এমন অদ্ভুত প্রশ্নের কারণ কি ভাবি? তোমাকে যা বলছি শুধুমাত্র তারই উত্তর দাও, অন্য কোনো কথা শুনতে চাই না। এই বাচ্চাটি সত্যিই আপনার। আমার তো এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তাহলে বাচ্চা হবে কিভাবে? তাহলে সেই দিন তুমি বললে এই বাচ্চাটি তোমার, আবার আজ হাসিব বললো এই বাচ্চাটি তোমার। সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না। আরে ভাবি, আমি এবং হাসিব দুজনেই আপনার সঙ্গে মজা করছি, আপনি বুঝতেই পারলেন না? সত্যিই মজা করেছে তো? হ্যাঁ, সত্যিই মজা করেছি আমি। তবে একটি কথা, আমি এবং হাসিব দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ, প্লিজ আপনি একটু আব্দুল ভাইয়াকে মানিয়ে নেন না, উনি রাজি হলেই আমাদের বিয়েটা হবে। তোমাদের সম্পর্কটি কতদিনের? এই তো 6 বছর হবে। এখন ভাবছি বিয়ে করব, কিন্তু আব্দুল ভাইয়া রাজি হচ্ছে না। এসব কিছু আবার হাসি বাইরে থেকে শুনছিল আর ভাবছিল চৈতি আমাকে ভালোবাসে, বুঝলাম, কিন্তু 6 বছরের সম্পর্ক এইটা কেমন? নাকি ওর মনে কোনো প্ল্যান চলছে ভাইয়াকে নিয়ে? ঠিক আছে, তোমাদের ভাইয়াকে আজকে আমি রাজি করাবো এবং কাল তোমাদের বিয়ে হবে। সত্যি বলছেন ভাবি আপনি? হ্যাঁ, সত্যি বলছি। ধন্যবাদ আমার লক্ষ্মী ভাবিটা, আমাদের এক করে দেওয়ার জন্য। আরে ধন্যবাদ দিতে হবে না, বিয়ের পরে শুধুমাত্র তুমি এখানে থাকলেই হবে। এই কথা শুনে চৈতি মনে মনে বলতে থাকে, আরে আমি তো এটার জন্যই হাসিবকে বিয়ে করছি। কি হলো চৈতি, কি বিড়বিড় করছো? না ভাবি, একটি জিনিস ভাবছি, তোমাদের সঙ্গে থাকতে পেলে নিজেকে ভাগ্যবান মনে করব। কিন্তু আব্দুল ভাইয়া জানি কি করে। তুমি টেনশন করো না, তোমার ভাইয়াকে মানানোর দায়িত্ব আমার। ঠিক আছে, আমি এখন একটু বাইরে যাই। এরপরে চৈতি রুমের বাহিরে আসতেই দেখতে পায় হাসিব এখনো কান পেতে আছে। যা দেখে চৈতি জিজ্ঞেস করে, কি ব্যাপার, এমন কান পেতে কি শুনছো? সত্যি কি চৈতি, তুমি আমাকে ভালোবাসো নাকি মিথ্যে অভিনয় করছো? সত্যি তোমাকে ভালোবাসি। তোমার মাঝে মনুষ্যত্ব আছে যেটা তোমার ভাইয়ের কাছে নেই। এই জন্য আমি চাই তোমাকে নিয়ে সারাটি জীবন কাটাতে। আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্নের সাগরে ভেসে যাচ্ছি। স্বপ্ন না, এটা বাস্তব কাহিনী, বুঝলে? সব বুঝলাম, কিন্তু আমাদের তো এখনো সম্পর্ক হয়নি, তাহলে ভাবি কি কেন বললে আমাদের 6 বছরের সম্পর্ক? আরে পাগল, এইটা না বললে কি ভাবি রাজি হতো আমাদের বিয়ে দিতে? ও তাই তো। শোনো, আমি যা যা বলবো তুমি সবকিছুতেই হ্যাঁ বলবে, এতে সবাই বুঝবে নিশ্চয়ই আমাদের মধ্যে গভীর সম্পর্ক আছে। ঠিক আছে। তো এরপরে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে আবার রাত হলো। রাত যখন 11টা বাজে, এমন মুহূর্তে আব্দুল তার রুমে আসে। এসেই মিথিলাকে জিজ্ঞেস করে, মিথিলা কেমন আছে? আমার সন্তান আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, সারাদিন কোথায় থাকো তুমি? হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই তোমার। আরে কাজে ব্যস্ত ছিলাম। কোনো কিছু সমস্যা হয়েছে নাকি সেইটা বলো। সমস্যা তো হয়েছে একটি, তুমি চাইলেই তার সমাধান হবে। আশ্চর্য, আমি চাইলেই সমাধান হবে মানে কি? কি বলতে চাও তুমি? তুমি কি জানো হাসিব এবং চৈতি একে অপরকে ভালোবাসে 6 বছর ধরে? এখন তারা বিয়ে করতে চাচ্ছে, কিন্তু তোমার ভয়ে সেটা করতে পারছে না। কি বলো তুমি এইসব? হ্যাঁ গো হ্যাঁ, সব সত্যি বলছি। বিশ্বাস না হলে ওদের মুখেই শুনে নিও। আচ্ছা বাদ দাও এইসব।
শোনো চৈতি, মেয়েটা কিন্তু খুবই ভালো, নম্র ভদ্র, দেখেই বোঝা যায়। আমি চাচ্ছি তুমি কাল ওদের দুজনের বিয়ে দাও। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না সেটা আগে বলো। ওরা দুজনেই দুজনের জন্য পারফেক্ট, বুঝলে? তবুও এত কিছু জানতে চাই না। আমি বলছি ওদের বিয়ে কাল দিতে হবে তো দিতে হবে। এইটা আমার শেষ কথা। তুমি এমন করো কেন মিথিলা? বেশি কথা বলতে পারবো না। আমি যেটা বলেছি সেটাই করবে। আর হ্যাঁ, বিয়ের পরে ওরা আমাদের সঙ্গেই থাকবে। না, ঠিক আছে, কালকেই আমি বাবার বাড়ি চলে যাব, তখন মজা বুঝবে। বউর মুখে এমন কথাটি শুনে সঙ্গে সঙ্গেই আব্দুল বলে উঠল, বউ চিন্তা করো না, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। তবুও চলে যেও না আমাকে ছেড়ে। তোমার বড্ড বেশি ভালোবাসি আমি। এই তো আমার লক্ষ্মী স্বামীটা। তুমি খুশি হয়েছো মিথিলা? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। জানো, ওরা দুজনে বাড়িতে এসে মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণতা পেয়েছে। ঠিক আছে, কালকেই ওদের বিয়ে দেব। কাজী অফিসে নিয়ে গিয়ে এখন ঘুমিয়ে পড়ো তুমি। ঠিক আছে স্বামী। এরপরে দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় আব্দুল চৈতি এবং হাসিবকে একত্রিত করে বলে, চলো কাজী অফিসে। এই কথা শোনা মাত্রই চৈতি বলে উঠল, না, আমি কাজী অফিসে যাব না। কাজীকেই এখানে আনা হোক। এই বাড়িতেই বিয়েটা হবে আমাদের। কাজী এখানে আসবে না। চলো দুজনে কাজী অফিসে। এখানে থেকে বেশি দূরে না। বললাম তো যাব না। চৈতির এমন কথা শুনে মিথিলা বলে, শোনো চৈতি, এমন পাগলামি কৌর করলে কখনোই নিজের মানুষটিকে আপন করে কাছে পাবে না। আমিও বলছি কাজী অফিসে গিয়ে বিয়েটা সম্পূর্ণ করে আসো। কিন্তু কোনো কিন্তু নেই, তোমাকে যেটা বলছি ওইটাই করো। এই মুহূর্তে চৈতি মনে মনে ভাবতে থাকে, এই বাড়ির বাইরে গেলে আর কখনো এই বাড়িতে আসা হবে না, কারণ রাস্তায় এরা আমাকে শেষ করে ফেলবে। তবুও চৈতি একটা রিস্ক নিয়েই নিল। হ্যাঁ ঠিক আছে, চলুন। এরপরে আব্দুল কিছু লোক নিয়ে হাসিব এবং চৈতিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কাজী অফিসের দিকে রওনা দেয়। তো কিছুদূর যাওয়ার পরে একটি ফাঁকা স্থানে গাড়িগুলো হঠাৎ ব্রেক করে। চৈতি জিজ্ঞেস করে, গাড়িটা এখানে থামানো হলো কেন? কোনো কি সমস্যা হয়েছে? চৈতির কথা শেষ হওয়া মাত্রই, এই তুই গাড়ি থেকে নাম। তুই কি ভেবেছিস তোকে হাসিবের সঙ্গে বিয়ে দেব? আশ্চর্য ভাইয়া, তুমি এমন বিহেভ করছো কেন আমার সঙ্গে? ভাইয়া বলে লজ্জা করো না। এই তোর আমি কিসের ভাইয়া? হ্যাঁ, নিজের চাচাতো বোনকে কেউ এইভাবে বলে নাকি? হ্যাঁ, কিসের বোন তুই আমার? এই কথাটি শুনে চৈতি হঠাৎ করেই বলে উঠে, দেখেছো ভাবি, ভাইয়া আমাকে কিভাবে অপমান করছে? ভাবি কথাটি শুনে আব্দুল চমকে ওঠে। ভাবি মানে? এই তুই কাকে ভাবি বলছিস এখানে? আমার বউ মিথিলা তো বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমরা ভিডিও কলে কথা বলছি, তোমার সব কথা ভাবি শুনছে। কথাটি শোনা মাত্রই আব্দুল বলতে থাকে, চৈতি বোন আমার, আমার নাটকটি কেমন লাগলো তোর? হ্যাঁ, ভালো লেগেছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আব্দুল ফোনটি হাতে নিয়ে বলে, আরে মিথিলা, তুমি ভিডিও কলে? হ্যাঁ, আমি ভিডিও কলে। তুমি একটু আগে কি বললে চৈতিকে? আরে আমি এমনি ফাজলামি করছি। আমার বোন যদি আমি একটু দুষ্টুমি না করি তাহলে কে দুষ্টুমি করবে? তাই বলে এইভাবে? আমি তো ভয় পেয়েছিলাম। আরে ভয়ের কিছু নেই, এই নাও চৈতির সঙ্গে কথা বলো। শোনো, পুরো বিয়েটা আমি এই ভিডিও কলে দেখব, ফোন যেন কাটা না হয়। ঠিক আছে। কথাটি বলেই আব্দুল ফোনটিকে চৈতিকে দেয়। ধন্যবাদ ভাবি ভাইয়াকে এইভাবে শাসন করার জন্য। আর একটু হলেই তো আমি শেষ হতাম। ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে ভিডিও কলে। ঠিক আছে ভাবি। এরপরে আব্দুল বাধ্য ছেলের মতো কাজী অফিসে নিয়ে যায় হাসিব এবং চৈতিকে। তো কাজী অফিসে আসার পরে আব্দুল এবং হাসিব একটু বাইরে এসে কথা বলে। ভাইয়া, এখন কি হবে? শোনো, কাজী অফিসে যখন এসেই গেছি তাহলে তুই চৈতিকে বিয়েটা করেই ফেল। এরপরে বাড়িতে গিয়ে বাকি কাজ হবে। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু নয়। তোর ভাবি যদি শুধুমাত্র কলটি কেটে দিত তাহলেই এই শয়তানটাকে এখানে শেষ করে দিতাম। কেন তুমি ভাবিকে ভয় পাও? ভয় পাই না, কিন্তু ওর বাবা একজন মন্ত্রী। ওর বাবার পাওয়ারের জন্য আমি এখনো পর্যন্ত টিকে আছি, এই জন্য কিছু বলি না ওকে। এছাড়া আমি যে এত খারাপ কাজ করি সেই সবই কিছুই জানে না ও। হ্যাঁ, তুই কিছু মনে করিস না, খুব শীঘ্রই এই শয়তানটাকে শেষ করে অন্য কোথাও তোর বিয়ে দেব। ঠিক আছে ভাইয়া। এরপরে দুই ভাই প্ল্যান করে ভেতরে চলে আসে এবং দেখতে পায় চৈতি এখনো ভিডিও কলে মিথিলার সঙ্গেই কথা বলছে। তো কোনো উপায় না পেয়ে আব্দুল চৈতির এবং হাসিবের বিয়েটা সম্পূর্ণ করে কাজী অফিসেই। এরপরে গাড়ি নিয়ে সোজা বাড়িতে চলে আসে। এসেই চৈতি মিথিলাকে জড়িয়ে ধরে বলে থাকে, ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মানুষটাকে আমার করে দেওয়ার জন্য। আরে থাক, আর বলতে হবে না, অনেক রাত হয়ে এসেছে, এখন ঘুমোতে যাও। তোদের দুজনের জন্য সুন্দর বাসর ঘর সাজানো হয়েছে। কি বলো ভাবি? চলো এখন আমার সঙ্গে রুমে যাই। হাসিবকে ডাক দিই, তারপরে দুজনে একসঙ্গে বাসর ঘরে ঢুকবা। বাহ, কি মহাব্বত স্বামীর জন্য। বিয়ে হতে না হতে একসঙ্গে ছাড়া বাসরে ঢুকবে না। যাও, তোমার নাগরিককে ডাক দাও, আমি অপেক্ষায় আছি। কথাটি শুনে চৈতি বাইরে এসে হাসিব বলে চিৎকার করে। মুহূর্তেই হাসিব উপস্থিত হয়ে বলে, হ্যাঁ বলো, কি হয়েছে? এমন চিৎকার করে ডাকছো যে? চলো, ভাবি আমাদের জন্য অপেক্ষা করছে। কিসের বাসর ঘর?
আরে আমাদের তো বাসর ঘর, চলো দুজনে ভালোবাসায় পাগল হয়ে যাব আজ। চৈতির এমন কথা শুনে পাশ থেকে আব্দুল বলতে থাকে, শোন, তুই যতই কাহিনী অভিনয় কর আমাদের কিচ্ছু করতে পারবি না। কি করতে পারি না পারি সেটা সময় বলে দেবে। তোর ভাইকে শুধুমাত্র বিয়ে করলাম, এখনো অনেক খেলা বাকি। তুই বুঝতেই পারবি না তোর সঙ্গে কি হতে যাচ্ছে। আচ্ছা, সেটা দেখাই যাবে। তুই আমার কি করিস? তোর দিন খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে। আমার সন্তানকে তোর বউকে দিয়ে বলেছিস এটা আমার সন্তান। অন্য পুরুষদের দ্বারাই শরীর কাটিয়ে লবণ দিয়েছিস। কি ভেবেছিস সবকিছু আমি মুহূর্তেই ভুলে যাব? ইস শোনা গো আমার, এইটুকুতেই এত কাহিনী পর্যন্ত আমার আসল চেহারাই তো দেখতে পারিসনি। দেখা যাক কে জেতে কে হারে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে আদব মেয়ে কোথাকার। লজ্জা করে না অন্যের বাড়িতে থাকতে খেতে? এইটুকু শিক্ষা তোর পরিবারের লোক দেয়নি? তুই যতই আমাকে তিক ধরা কথা বল না কেন, আমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে যাব না। তোর মতো খুনিকে পৃথিবী ছাড়তে না পাচ্ছি। তো এমন তর্কাতর্কিতে সেখানে মিথিলা এসে উপস্থিত হয়। কি ব্যাপার চৈতি, আমি তো তোমাদের জন্য সে কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তুমি এখনো তোমার ভাইয়ের সঙ্গে তর্ক করছো। দেখো না ভাবি, ভাইয়া হাসিবকে বাসর ঘরে যেতেই দিচ্ছে না। এই চৈতি, তুমি আমার দোষ দিচ্ছ কেন? আমি তো একটু মজা করছিলাম। অনেক মজা হয়েছে হাসিব, তুমি তোমার বউকে নিয়ে রুমে যাও। আমি নিজে হাতে তোমাদের বাসর ঘর সাজিয়েছি। তো মিথিলার কথা মতো হাসিব এবং চৈতি দুজনেই তাদের বাসর ঘরের দিকে চলে যায়। তা দেখে মিথিলা বলে, স্বামী, অনেক সুন্দর মানিয়েছে হাসিব এবং চৈতিকে, তাই না? দোয়া করি আল্লাহ তাদের যেন সুখে রাখে, কখনো যেন বিপদ তাদের পাশে না আসে। চলো এখন আমরা দুজনে ঘুমাই। এরপরে হাসিব এবং চৈতি রুমের ভেতরে ঢোকা মাত্রই দেখতে পায় পুরো রুমটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, যা তারা ভাবতেই পারেনি। এমন মুহূর্তে হাসিব বলে ওঠে, চৈতি, তুমি কি সত্যি আমাকে স্বামী হিসেবে কবুল করেছো নাকি শুধুমাত্র আমাকে ব্যবহার করার জন্য? তোমার কি মনে হয় হাসিব, আমি তোমাকে নিয়ে খেলা করছি? জানি না, তবে সত্যি বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি চৈতি। আমাকে কষ্ট দিও না। আমার জন্য তোমার পরিবারের সবাইকে ত্যাগ করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ এমন খারাপ পরিবারের সঙ্গে থাকার চেয়ে আত্মহত্যা করা, নিজের জীবন শেষ করা অনেক ভালো। তোমার সব অতীত জানার পরেও আমি তোমাকে ভালোবাসতে চাই। তোমার হাতে হাতটি রেখে চিরকাল পার করতে চাই। বুঝলাম, কিন্তু আমি তোমার ভাইয়াকে শাস্তি দেব, এটা তুমি মানতে পারবে? জি পারবো। পাপ কখনো বাপকে ছাড়ে না, যে পাপ করেছে তাকে সাজা পেতেই হবে। ঠিক বলেছ। এখন কি করবে? কোনো স্বামী স্ত্রী বাসর ঘরে কি করে জানো না? নাকি শিখিয়ে দিতে হবে? না, শেখাতে হবে না। কথাটি বলা মাত্রই হাসিব চৈতিকে কাছে টেনে নেয় এবং আলতো করে তার ঠোঁট দুটিতে আপন মনে কিস করতে থাকে। বেশ কিছুক্ষণ কিস করার পরে যেই না হাসিব চৈতির শরীর থেকে পোশাক খুলতে যাবে, এমন মুহূর্তে হাসিব লক্ষ্য করে চৈতির পিঠে অনেক ক্ষতস্থান, যেগুলো এখনো পর্যন্ত ভালো করে শুকোয়নি। কি ব্যাপার চৈতি, তোমার শরীরে এমন ক্ষতের দাগ কেন? আরে বাদ দাও, এমন রোমান্টিক মুহূর্তে এমন কথা না বলাই ভালো। প্লিজ, আমি জানতে চাই আমার বউয়ের এমন অবস্থা কে করলো? জানলে তাকে কি করবে? মেরে ফেলবো তাকে আমি। তার মানে কি একটুও মহব্বত নেই? তোমার ভাই আব্দুল আমার এই অবস্থা করেছে। আমার শরীরের অংশ কেটে লবণ দিয়েছে, যার কারণে কিছু স্থান এখনো পর্যন্ত শুকোয়নি। কি, আমার ভাইয়া তোমার এই অবস্থা করেছে? সরি, ও আমার ভাই না। কেন? এই মানুষটা এতটা খারাপ কাজ করে, আর যে হোক আমার ভাই হতে পারে না। বাদ দাও, আজ আমাদের বাসর রাত। তুমি কি শুরু করেছো এখন? আচ্ছা বাদ দিলাম। হাসিবের কথাটি শেষ হওয়ার আগেই চৈতি তার ঠোঁট দুটি হাসিবের ঠোঁটের সঙ্গে এক করে দেয়। বেশ কিছুক্ষণ কিস করার পরে হাসিব আলতো করে চৈতির গালে, কপালে, গলায় চুম্বন দিতে থাকে। এদিকে চৈতি এমন ঠোঁটের স্পর্শ পেয়ে যেন পাগল হয়ে যাচ্ছে ভালোবাসায়। এরপরে হাসিব দুষ্টুমি করে চৈতির নাভিতে আলতো করে কিস করে, আর সঙ্গে সঙ্গেই চৈতির শরীরের লোম দাঁড়িয়ে যায় আর নিঃশ্বাস ভারী হয়ে আসতে থাকে। তো পরের দিন চৈতি সবার আগে উঠে গোসল করে রান্না কাজে লেগে যায়, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পরবর্তীতে চৈতি রান্না করে ডাইনিং টেবিলে সবার জন্য সবকিছু রেডি করে রাখে। পরে সবাই মিলে যখন খেতে বসে, এমন মুহূর্তে চৈতি বলে ওঠে, আজ রান্নাটি আমি করেছি। কেমন হয়েছে সবাই একটু বলবেন প্লিজ। কথাটি শোনা মাত্রই আব্দুল গলগল করে সেখানেই বমি করে ফেলে, যেটা দেখে সবাই বেশ আশ্চর্য হয়। কি হলো তোমার, হঠাৎ বমি করছো, কাহিনী কি? ভাবি মনে হয় আমার হাতের খাবারগুলো ভাইয়ার ভালো লাগেনি, তাই বমি করলো। আরে না, বিশ্বাস করো, তোমার হাতের খাবারগুলো অনেক ভালো হয়েছে। এছাড়া তোমার ভাইয়াও খেয়েছে, আমি দেখলাম তো। আরে না, খাবারে কোনো সমস্যা নেই, হঠাৎ করে আজকে কেন জানি আমার বমি আসলো। কিছু বুঝলাম না। সমস্যা নেই ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে এসে আবার খেয়ে নিন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। না না, তোমরা খাও, আমি আর খাবো না, দুপুরবেলা আবার খাবো। এমন মুহূর্তে হাসিব বলে উঠলো, ভাইয়া সত্যিই কি আমার বউয়ের হাতের খাবার তোমার পছন্দ হয়নি নাকি অন্য কোনো বিষয় আছে? আরে পাগল, তোর বউয়ের হাতের রান্না বেশ ভালো। ও আব্দুল এমন কাহিনী দেখে চৈতি বুঝতে পারে সে কেন খাচ্ছে না, কারণ চৈতি তাকে মারার জন্য যদি খাবারে বিষ মেশায় সেই জন্য। তো আব্দুল ওয়াশরুমে যাওয়ার সঙ্গে সঙ্গে মিথিলা বলে ওঠে, কি ব্যাপার দেবর,
বাসর রাত কেমন কাটলো দুজনের? ভাবি বলিলেন, না, আপনার দেবর খুবই দুষ্টুমি করেছে আজ। তাই? সেটা ঠিকই বলেছেন ভাবি। শোনো, তোমরা দুজনে হানিমুনের জন্য কোথাও ঘুরতে যাও, আমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করে দিচ্ছি। থাক ভাবি, কোথাও যাওয়া লাগবে না, আমরা এখানেই ঠিক আছি। বেশি কথা বলো না চৈতি, আমি যা বলেছি সেটাই করতে হবে। তো মিথিলার এমন কথা শুনে চৈতি আর কিছু বলে না, কিন্তু চৈতির মনে ভয় ঢুকে যায়, যদি বাড়ির বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল কোনো ক্ষতি করে থাকে তাহলে। কি ভাবছো? না ভাবি, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা, তোরা দুজনে খাওয়া দাওয়া করে ভেতরে যা, আমি তোদের ভাইয়াকে ম্যানেজ করছি। তো কথাটি বলে মিথিলা যেই না চলে গেল, ঠিক তখনই হাসিব বলে উঠল, জান, কোথায় যাবে হানিমুনে? এই আমি এখনই হানিমুন করতে আসিনি, আমি প্রতিশোধ নিতে এসেছি। এছাড়া বাড়ির বাইরে গেলে তোমার ভাই আমাদের ক্ষতিও করতে পারে। তাহলে এখন আমাদের উপায়? শোনো, আমরা অবশ্যই হানিমুনে যাব, কিন্তু তোমার ভাইয়াকে সঙ্গে নেব না। মানে হলো আমরা গাড়ি ড্রাইভ করে যাব, তোমার ভাইয়ার কোনো হেল্প নেব না, কারণ তোমার ভাইয়ার সঙ্গে থাকলেই যে কোনো একটি সমস্যা হতে পারে, আমি শিওর। এই তোমার ঠোঁটে কানে রক্ত বের হচ্ছে মনে হয়। যা জোরে কামড় দিয়েছে ঠোঁটে, রক্ত তো বের হবেই। কাছে আসো, আর একটু কিস করে সব ঠিক করে দিই। না বাবা, আমার দরকার নেই। আর 1 মাস আমার কাছেও আসার চেষ্টা করবে না। না গো বউ, এমন কথা বলো না। ইস, ঢং দেখলে বাঁচি না। ওকে লক্ষ্মী বউ, তাড়াতাড়ি খেয়ে নাও। এরপরে হাসিব চৈতি খাওয়া দাওয়া করে রুমের ভেতরে আসা মাত্রই মিথিলাও সেখানে চলে আসে। এই, খাওয়া শেষ হলো তোদের দুজনের? হ্যাঁ শেষ। এই নাও 10 লক্ষ টাকা, পুরো 1 মাস হানিমুন করে বাসায় ফিরবি দুজনে। পরবর্তীতে যদি আরও টাকা লাগে ফোন দিস, আমি পাঠিয়ে দেব। এত টাকা লাগবে না ভাবি, তাছাড়া ভাইয়ার এগুলো কষ্টের টাকা। ভাইয়া বলল যদি আরও টাকা লাগে সে দেবে, তবুও তোমরা সুন্দরভাবে হানিমুন করো। মিথিলার এই কথায় বুঝতে পারে আব্দুল কেন এত ভালোবাসা দেখাচ্ছে। আব্দুল চাচ্ছে তারা যেন কোনোভাবে বাড়ির বাইরে যায় না। ভাবছি ভাইয়ার মনটা কত বড়। সত্যি আমার লাকি যে এমন একজন ভাইয়া পেয়েছি। তোমাদের ভাইয়া কোথায় যেন গেল মিটিংয়ে, তোমরা অন্য একটি গাড়ি করে হানিমুনে যাও। আচ্ছা, বাচ্চা কান্না করছে, তোরা রেডি হয়ে এনে আমি আসছি। কথাটি বলেই মিথিলা নিজের রুমে চলে যায়। এরপরে চৈতি ও হাসিব দুজন রেডি হয়ে মিথিলার কাছে বিদায় নেয়। হানিমুনে আসার জন্য রওনা দেয়। প্রায় 30 মিনিট পরে হঠাৎ করেই একটি গাড়ি তাদের গাড়ির সামনে এসে ব্রেক করে। হঠাৎ রাস্তার মাঝে গাড়িটা থামানোর সঙ্গে সঙ্গে চৈতি বলে উঠল, কি ব্যাপার ড্রাইভার, গাড়ি ব্রেক করলে কেন? কোনো কি সমস্যা হয়েছে? সামনে তাকিয়ে দেখুন। কথাটি শোনার মাত্রই সঙ্গে সঙ্গে হাসিবে চৈতি সামনে তাকিয়ে দেখে আব্দুল তার দলবল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখা মাত্রই চৈতি হাসিব দুজনে বাহিরে আসে। এসেই প্রশ্ন করে, কি ব্যাপার ভাইয়া, তুমি আমাদের রাস্তার সামনে দাঁড়িয়ে আছো কেন? আমাদের হানিমুনে যেতে দাও। হাসিব, সত্যি তুই অনেক অভিনয় করতে পারিস। কিভাবে এটাকে পটিয়ে বিয়ে করলি? হ্যাঁ, সত্যি তুই আমার মতো হয়েছিস। ওর ওখান থেকে সরে দাঁড়াও, গুলি করে ওর মাথায় খুলিটা উড়িয়ে দিই। না ভাইয়া। না মানে? আরে বোকা, তোর কাজ ছিল ওকে বাহিরে নিয়ে আসা। তোর কাজ এখানে থেকে শেষ এখন। বাকি কাজটা আমাকে করতে দে। আমি চৈতিকে ভালোবাসি, ওর কিচ্ছু হতে দেব না। পাগল হয়েছিস তুই? ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব আমি। সরে আয় বলছি। সরি ভাইয়া, আমি চৈতিকে কথা দিয়েছি যদি মরতে হয় একসঙ্গে মরবো, যদি বাঁচতে হয় একসঙ্গে। তুই বুঝতে পারছিস না এই চৈতি কতটা ডেঞ্জারাস? তোকে শুধুমাত্র ব্যবহার করেছে, পরবর্তীতে তোর কাজ শেষ হলেই তুইও শেষ। না, চৈতিও আমাকে অনেক ভালোবাসে, ও আমার কোনো ক্ষতি করবে না, এটা আমার বিশ্বাস। প্লিজ ভাইয়া, আমাদের হানিমুনে যেতে দাও, কোনো বাধা দিও না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই সরে আসবি নাকি তুই থাকতেই ওকে শেষ করব? আমি থাকতে ওর কিচ্ছু হতে দেব না। হাসিবের এমন কথায় আব্দুল ভীষণ রেগে যায় এবং সঙ্গে সঙ্গে চৈতির দিকে বন্দুক তাক করা মাত্রই হাসিব চৈতির সামনে চলে আসে। ভাইয়া, চৈতিকে মারতে হলে আগে আমাকে মেরে ফেলতে হবে। ভাইয়ের এমন পাগলামি দেখে আব্দুল তার জন্য লোকগুলোকে নির্দেশ দেয় চৈতির কাছ থেকে যেন হাসিবকে আলাদা করে। কথা মতো লোকগুলো যেন কাছে আসতে যাবে, এমন মুহূর্তে চৈতি তার ব্যাগ থেকে একটি ছোট্ট গুলি বের করে হাসিবের মাথায় ধরে। যা দেখা মাত্রই সেখানে সবাই নিস্তব্ধ হয়ে যায়। শোন, তোর লোকেদের বল ওরা যেন আমার কাছে না আসে, কাছে আসলেই তোর ভাইয়ের মাথা দুভাগ করে দেব। দেখলি, তোকে বললাম না এই চৈতি তোকে ব্যবহার করছে? সময় পেলে তোকে ছোবল মারবে। প্রমাণ পেলি তো? আব্দুলের এমন কথায় হাসিব বলে ওঠে, কি ব্যাপার চৈতি, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না? খুনির ভাইকে আমি ভালোবাসতে যাব কোন কারণে সেটা বল। তোর পরিবারের সবাই খুনি, মানে তুইও খুনি। তোকে শুধুমাত্র আমি ব্যবহার করেছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি আর বিশ্বাস করি, তুমি আমাকে ঠকাতে পারো না। আরে বোকা, এইগুলোকে ভালোবাসা বলে না, এইগুলো অভিনয় বলে। যাক, বেশি কথা বলতে চাই না। আব্দুল, তুই আমার সামনে থেকে চলে যা, না হলে তোর ভাইকে এখানে শেষ করে দেব চিরতরে।
ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে আব্দুল বলে, হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু আমার ভাইয়ের কিচ্ছুটি করবি না। ঠিক আছে, কিচ্ছু করব না। আমাকে 2 কোটি টাকা দে, ভাইকে ছেড়ে দেব। আমি এত টাকা কোথায় পাবো সেটা তুই জানিস। আমি যেটা বলছি সেটাই কর, না হলে তোর ভাইকে মৃত পাবি কালকে। কথাটি বলেই চৈতি একটি গাড়িতে হাসিবকে নিয়ে উঠে পড়ে এবং সেই স্থানটি ত্যাগ করে। চৈতির এমন পাগলামি দেখে আব্দুল ভীষণ রাগান্বিত হয়, কিন্তু কিছু করতে পারে না। এরপরে গন্তব্যস্থানে আসলেই চৈতি এবং হাসিব নেমে পড়ে। তখন হাসিব জিজ্ঞেস করে, চৈতি তুমি কি সত্যিই ভালোবাসো না আমাকে? আমাকে ব্যবহার করছো? তুমি কিভাবে পারলে আমার মাথায় বন্দুক ধরতে? আমি তো তোমার স্বামী। আরে পাগল, ওটা অভিনয় ছিল। আমিও তোমাকে সত্যিই ভালোবাসি। তোমার ভাইয়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এমন কাহিনী আমাকে করতে হয়েছে। তাহলে তুমি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি। এখন আসো আমার পিছন পিছন। আরে আমাদের তো হানিমুনে যাওয়ার কথা, কিন্তু তুমি আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছ কেন? সেটা তো বুঝলাম না। জঙ্গলেই আমাদের কাজ আছে। না, আমাদের জঙ্গলের ভেতর কোনো কাজ নেই। তুমি আমাকে নিশ্চয়ই মেরে ফেলবে, তাই না? স্বামীকে কখনো স্ত্রী মেরে ফেলতে পারে নাকি পাগল? ভেতরে চলো, সেখানে গেলেই দেখতে পারবে। চৈতির এমন কথা শুনে হাসিব আর একটি কথাও না বলে ওর পিছু যেতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার সঙ্গেই জঙ্গলের মধ্যে হঠাৎ করে চৈতি হাসিবকে জড়িয়ে ধরে কিস করতে থাকে, যেটার জন্য হাসিব কোনোভাবেই প্রস্তুত ছিল না। কিন্তু এখন আর কি করার, হাসিবও চৈতিকে সায় দেয়। বেশ কিছুক্ষণ কিস করার পরে হাসিব বলে ওঠে, জান বলো না আমরা কোথায় যাচ্ছি, আমার খুব ভয় লাগছে। আরে পাগল, চিন্তা করো না, আমি থাকতে তোমার কিসের ভয়? এই জঙ্গলের ভেতরে আমার একটি বাড়ি আছে। মানে? যখন আমি সমস্যায় পড়ি তখন সবার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই বাড়িতে চলে আসি। আমি ছাড়া কেউ জানে না এই বাড়ির কথা। তাই? কিন্তু এখন তো আমি জানবো। হ্যাঁ, তুমি তো আমার স্বামী, তোমাকে তো জানতেই হবে। এছাড়া বাইরে থাকা দুজনের পক্ষে অসম্ভব, তোমার ভাই খুঁজে বের করবে। ও, চলো এখন। এরপরে দুজনে গল্প করতে করতে সেই স্থানে চলে আসে। কিন্তু হাসিব কোনো ঘর বাড়ি খুঁজে পায় না, তাই আবার জিজ্ঞেস করে, চৈতি কই তোমার বাড়ি? এটা তো নিস্তব্ধ স্থান। হাসিবের এমন কথা শুনে চৈতি সেই স্থানের মাটিগুলোকে সরিয়ে গুপ্ত স্থান বের করে। এর ভেতর ঢুকে পড়ো। আরে এটা তো গর্ত, এখানে কেন ঢুকবো? এটার ভেতরেই আছে গুপ্ত স্থান। বেশি কথা না বলে ভেতরে ঢুকে পড়ো তো। এরপরে হাসিব গর্তের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে বেশ আশ্চর্য হয়ে যায়, কারণ এই গর্তের ভেতরে তো পুরোই রাজপ্রাসাদের মতো একটি বাড়ি তৈরি করা। আর এইটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? মাটির নিচে কিভাবে এমন বাড়ি তৈরি করলে? পরে শোনো, আমার শরীর ভীষণ ক্লান্ত, আমি এখন ঘুমোবো। তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমরা এখানে খাবো কি? খাওয়ার দরকার কি কোনো ব্যবস্থা আছে? প্লিজ হাসিব, এই সম্পর্কে পরে কথা বলি, এখন একটু ঘুমাই। ঠিক আছে, যান। তো পরবর্তীতে দুজনেই ঘুমিয়ে উঠে পড়ে। বেশ কয়েক ঘন্টা ঘুমানোর পর কারো চিৎকারের শব্দ পেয়ে চৈতির ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে চৈতি সিসি ক্যামেরায় দেখতে পায় এটা আর কেউ না, স্বয়ং আব্দুল এসেছে। আর চিৎকার করে বলছে, চৈতি আমার সামনে আয়, আমি জানি তুই এখানেই আছিস। এইসব দেখা মাত্রই চৈতি বুঝে ফেলে আব্দুল এখানে গাড়িটা ট্র্যাক করে এসেছে। আব্দুলের এমন চিল্লাচিল্লির আওয়াজ শোনা মাত্রই চৈতি একটি রুমে গিয়ে বলে ওঠে, সাহস থাকলে আমাকে খুঁজে বের কর। চৈতির এমন কথা শোনা মাত্রই আব্দুলও চিন্তায় পড়ে যায় কোন দিক থেকে আওয়াজটি আসছে, কারণ চৈতির আওয়াজটি চারদিক থেকেই আসতেছিল। সাহস থাকলে সামনে আয় আমার। তুই এক বাপের সন্তান হলে খুঁজে বের কর, এছাড়া তোর আরও লোকজন নিয়ে আয়। লোকজন লাগবে না, আমি একাই যথেষ্ট তোর জন্য। শুধুমাত্র সামনে আয় একটিবার, আমি তোর সামনেই আছি, শুধুমাত্র খুঁজে বের কর। তুই তো আমার ফাঁদে পা দিয়েছিস, এখন বের হব কিভাবে এই স্থান থেকে? তুই আমার কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে, দেখ কি করতে পারি। চৈতির কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুলের দুটি লোকের মাথায় খুলে উড়ে যায় গুলির আঘাতে, যা দেখে আব্দুল বেশ আশ্চর্য হয়। এটা কি করে সম্ভব? কি ভয় পেয়েছিস? চিন্তা করিস না, তোকে আমি এখন মারবো না। তোকে সময় দিচ্ছি, তুই তো সৈন্যদের নিয়ে আয়। তুই কি চাস? তোর মৃত্যু চাই আমি। অনেক জ্বালিয়েছিস আমাকে। যদি মৃত্যুটা একটু দেরিতে চাস তাহলে তোর সব লোকেদের এখানে ডাক, সঙ্গে তোর বউ বাচ্চাকে ডাকবি। চৈতির কথা শোনা মাত্রই আব্দুল যখনই একটু সামনে এগোতে যাবে, এমন মুহূর্তে সেই স্থানে আবার গুলির শব্দ শুরু হয়। আর একটি পা সামনে দিলেই তুই এখানেই শেষ হয়ে যাবি। আব্দুলও ভয়ে ওখানে থেমে যায় এবং তার সব লোকেদের এখানে আসতে বলে। বেশ কিছুক্ষণ পরে লোকগুলো আসার সঙ্গে সঙ্গেই চৈতি সবাইকে এক এক করে মারতে থাকে। এমন মুহূর্তে হঠাৎ সেখানে চৈতির বাবা এসে উপস্থিত হয়, যা দেখা মাত্রই আব্দুল ওনার মাথায় বন্দুক তাক করে। কি এইবার কোথায় যাবি? অনেক কাহিনী করেছিস, এখন সামনে আয়। বাবাকে এমন অবস্থায় দেখে চৈতিও ভীষণ ভয় পেয়ে যায়, কারণ আব্দুল কখন কি করে বসবি কেউ বলতে পারে না। এই, তুই আমার বাবাকে ছেড়ে দে, বিনিময়ে যা চাইবি সেটাই পাবি। এই তো লাইনে এসেছিস, সবার আগে তুই বাইরে আয়, তোর সঙ্গে আমার কিছু হিসেব আছে। আমার বাবাকে ছেড়ে দে, তাহলেই বাইরে যাব। আরে আমি পাগল নাকি বল? তোর বাবাকে যদি ছেড়ে দিই তুই কখনোই সামনে আসবি না, এটা আমি ভালো করেই জানি। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। কথাটি বলে চৈতি বাইরে আসতে যাবে এমন মুহূর্তে ওর বাবা বলে ওঠে,
মারে, তুই এখানে আসিস না। আমার মৃত্যু হলে হবে, তবু এখানে আসবি না। এই শয়তানটাকে তুই শেষ করেই বাইরে আসবি। কিন্তু বাবা, তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আমি আর কয়দিন বাঁচবো বল? আচ্ছা বাবা, তোমাকে একটি প্রশ্ন করি, তুমি এখানে কিভাবে আসলে? তুই আমার মেয়ে, তুই কোথায় থাকবি থাকবি না এটা আমি ভালো করেই জানি। আমি প্রথম থেকেই জানি তুই এখানেই থাকিস। কিন্তু তুমি এখানে একা আসলে কেন? আমাদের লোকজন কোথায়? ওরা সবাই আমাদের স্থানে আছে। আমি কি জানতাম এই শয়তানটা এখানে আছে? যদি জানতাম তাহলে নিয়ে আসতাম সবাইকে। ঠিক আছে বাবা, আমি বাহিরে আসছি। আমি তোমার কিচ্ছু হতে দেব না। চৈতি, আমার কসম, তুই বাহিরে আসবি না। তুই এই শয়তানটাকে মেরে ফেলেই বাহিরে আসবি, এটা আমার প্রতিজ্ঞা। বাবা, এমন করে বলো না, তোমার কিচ্ছু হতে দেব না আমি। চৈতির এবং ওর বাবার এমন কথা শোনার পরে আব্দুল বলে, দেখ, তোদের নাটক দেখার মতো টাইম আমার হাতে নেই। তাই জন্য বলছি, যদি বাইরে আসিস তাহলে তোর বাবাকে ছেড়ে দেব, অন্যথায় এখানেই তোর বাবা শেষ হবে। আব্দুলের এমন হুমকির পরেও কোনোভাবেই যখন চৈতি বাহিরে আসছিল না, তখন আব্দুল ওর বাবার পায়ে একটি গুলি করে। এখনো সময় আছে, বাহিরে আয়, না হলে মাথার খুলি উড়িয়ে দেব। বাবার এমন করুণ অবস্থা দেখে যেই না চৈতি বাহিরে আসতে যাবে, তখন আবার হাসি বলে ওঠে, জান, এখন আমাদের বাইরে যাওয়া যাবে না। এখন যদি বাইরে যাই তাহলে ভাইয়া তোমাকে সহ বাবাকে হত্যা করবে। এর থেকে ভালো হয় আমাদের ঠান্ডা মাথায় কিছু উপায় ভাবার। কি করব এখন বলো? আব্দুল যখন তোমার বাবাকে গুলি করেছে, তুমি বলে দাও, আব্দুল, তুই আমার বাবাকে যা ইচ্ছে কর, কিন্তু তোকে আমি মেরেই ফেলবো। এতে আব্দুল তোমার বাবাকে নিয়ে এই স্থান থেকে পালিয়ে যাবে। বাহ, সুন্দর একটি আইডিয়া দিয়েছ আব্দুল। তুই আমার বাবাকে যা খুশি করতে পারিস। উনি আমার নিজের বাবা নয়, কিন্তু আমি তোকে শেষ করেই ছাড়বো। দরকার হলে দুজনকেই শেষ করে দেব এখানে। চৈতির কথায় আব্দুলের বুকটাও কেমন জানি কম্পন দিয়ে উঠল। তাই ঠিক আছে, গুলি চালাও আমার উপরে, দেখি তোর কত সাহস। কথাটি শোনা মাত্রই চৈতি তখন তাদের চারপাশে গুলি করছিল। তখন আব্দুল ভেবেই নেয় সত্যিই চৈতি গুলি করবে। এর জন্য ওর বাবাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করে সেই স্থান থেকে মুহূর্তেই গায়েব হয়ে যায়। আব্দুলের এমন কাহিনী দেখে চৈতি মনে মনে ভাবছিল, আরে বোকা, আমি তো এটাই চেয়েছিলাম। এরপরে সবাই চলে যাওয়া মাত্রই চৈতি ও হাসিব সেই স্থানটি ত্যাগ করে। এদিকে চৈতির এমন কাহিনী দেখে আব্দুল বেশ রাগান্বিত হয়ে যায়। বুঝতে পারছিল না কি করবে, তবুও মাথাটি ঠান্ডা রেখে বাসায় চলে যায়। তো বাসায় ঢোকার সঙ্গেই আবার একটি ধাক্কা খায়, কারণ চৈতি এবং হাসিব দুজনেই বাসায়। এটা দেখে আব্দুল নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা চৈতির কাছে গিয়ে যেই না কিছু করতে যাবে, এমন মুহূর্তে মিথিলা চলে আসে। এই দেখো না, তোমার ভাই এবং বোন হানিমুনে না গিয়ে সোজা বাসায় চলে এসেছে। ওদের নাকি ভালো লাগছিল না আমাদের ছেড়ে যাওয়ার কারণে। তাহলে কি করবে? হাসিব বলছে, আমাদেরও নাকি যেতে হবে ওদের সঙ্গে হানিমুনে, তাহলেই ওরা যাবে। আরে না, আমাদের যাওয়া হবে না, কত কাজ আমাদের, ওদের পাঠিয়ে দাও। যদি আরও টাকা লাগে দেব, সমস্যা নেই। আব্দুলের কথার মাঝেই চৈতি বলে ওঠে, ভাইয়া, তোমার জুতায় কিসের রক্ত লেগে আছে? দেখেই তো মনে হচ্ছে মানুষের রক্ত। কথাটি শোনা মুহূর্তেই আব্দুল রুমালটি বের করে পায়ের রক্তগুলো মুছতে থাকে। কি গো, তোমার পায়ে কিসের রক্ত এগুলো? কোথায় গিয়েছিলে তুমি? আরে বলো না, রাস্তা দিয়ে আসার সময় হয়তো লেগেছে। ও ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আমরাও কালকে ওদের সঙ্গে হানিমুনে যাব। আমাদের যাওয়ার কি দরকার মিথিলা? ওরাই ঘুরে আসুক না। না, আমরাও ঘুরতে যাব। সে কবে ঘুরতে গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয়নি। প্লিজ, পরে যাব। না, কালকেই যাব ওদের সঙ্গে, এটাই ফাইনাল কথা। আচ্ছা ঠিক আছে, যাব। খুশি তুমি? হ্যাঁ। এরপরে যখন রাত হয় তখন চৈতি চুপিসারে পুরো বাড়িতে ওর বাবাকে খুঁজতে লাগে, কারণ আব্দুল এই বাড়িতেই তার বাবাকে কোনো একটি স্থানে রেখেছে। তো এক এক করে সব রুম খোঁজার পরে হঠাৎ কেউ একজন চৈতির মাথায় একটি লাঠি দিয়ে আঘাত করে। মুহূর্তেই চৈতির জ্ঞান হারিয়ে যায়। পরবর্তীতে যখন চৈতির জ্ঞান ফেরে তখন চৈতি মুহূর্তেই পেছনে তাকিয়ে দেখে এটা তো মিথিলা। ঠিক তখনই মিথিলা বলে ওঠে, তোকে আজ মেরেই ফেলবো। তোকে এই বোনের মতো ভাবতাম, আর তুই আমার সন্তান চুরি করতে এসেছিস? আবু, বিশ্বাস করো, আমি চোর না, আমি তো এখানে এসেছি। চুপ, আর একটিও কথা বলবি না। আমার স্বামী আমাকে সবকিছুই খুলে বলেছে। তুই এখানে কেন এসেছিস? আব্দুল তোমাকে সব মিথ্যে বলেছে। এই, তোর এত বড় সাহস আমার স্বামীর নাম ধরে কথা বলিস? আপু, তোমার স্বামী একজন সন্ত্রাসী যে হাজার হাজার মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এছাড়া তোমার যে সন্তানটি আছে সেই সন্তানটি তোমার না, ওই সন্তানটি হলো আমার। এ কথা শোনা মাত্রই মিথিলা আরও গরম হয়ে যায়, কারণ চৈতি ওর সন্তানের দিকে নজর দিয়েছে। সত্যি তুই আমার সন্তানকে চুরি করতে এসেছিস? এটা আমার বোঝা শেষ। আমি চাই তুই এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাবি, না হলে এখানেই তোর লাশ পড়ে থাকবে। না, আমি আমার সন্তান এবং বাবাকে নিয়ে যাব। বাবা মানে? আপনার স্বামী আমার বাবাকে কিডন্যাপ করেছে এবং আপনার কাছে আমার সন্তান আছে। এই সন্তান আমার, কোনোভাবেই তোর হতে পারে না। মুহূর্তেই সেখানে আব্দুল উপস্থিত হয়ে বলে, দেখেছো মিথিলা, এই শয়তান মেয়ে কত সুন্দর অভিনয় করতে পারে। তোমার যদি না বলতাম তুমি তো বিশ্বাসই করতে না।
সেটাই তো। শোন, এটাকে ঘাট ধরে বাড়ির বাইরে বের করে দাও এখনই। বউয়ের মুখে কথাটি শোনা মাত্রই আব্দুল চৈতিকে ঘাট ধরে বাড়ির বাইরে নিয়ে আসে এবং বলতে থাকে, তোর জীবন এখানেই শেষ, অনেক সুযোগ দিয়েছি তোকে, আর নয়। প্লিজ আমার একটি কথা শোনো, আমার বাবাকে ছেড়ে দিয়ে আমাকে যা ইচ্ছে করতে পারিস। তোর বাবাকে কালকে আসার সময় শেষ করে দিয়েছি, এখন তোকে শেষ করব। কথাটি বলা মাত্রই আব্দুল গুলিটি বের করে চৈতিকে সেখানেই শেষ করে দেয় আর বলতে থাকে, আমাকে শেষ করা এতটা সহজ নয়। তোর মতো কত লোক আসবে যাবে এই আব্দুলের কাছে, কিন্তু কিছুই করতে পারবে না। আসলে এই গল্পে একটি জিনিসই বুঝলাম, তুমি সৎ, তোমার কোনো মূল্য নেই। তুমি সততার সঙ্গে থাকবে, মানুষ তোমার ক্ষতি করবে। তুমি একজন দক্ষ পুলিশ অফিসার, কিন্তু যখনই নেতাদের পেছনে লাগবে তখনই তুমি শেষ হয়ে যাবে। যদি আজ চৈতি আব্দুলের পেছনে না লাগতো, সে হয়তো আজ বেঁচে থাকতো। এমনই চৈতির মতো অনেক লোক আছে যাদেরকে নিমেষে শেষ করে দেওয়া হয়। টাকা পয়সা যার আছে, আইন শুধুমাত্র তার দিকেই থাকে। এই দেশে একটা ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, কিন্তু নির্দোষের পক্ষে পাওয়া যায় না। সেই রাতের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আগের পর্বগুলি শোনেননি, আমার চ্যানেলে আগের সমস্ত পর্বগুলি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই পর্বগুলিও শুনে নিতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি কাহিনীতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।